কালের কণ্ঠ এটা সাহস করে এই সময়টাতে প্রকাশ করেছে। এটা আমি মনে করি সাংবাদিকতার একটা নতুন ডাইমেনশন তৈরি করলো। 17টি মাস ধরে বা 18টি মাস ধরে আমাদের রাষ্ট্রপতি, আমাদের বঙ্গভবন, এটাকে কোনো আপনি যদি ব্যক্তি হিসেবে না ধরেন, তো অ্যাজ এ ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান হিসেবে ধরেন, তাহলে এই গত 17 মাসে যা কিছু ঘটেছে এটি আমাদের জাতির জন্য অপমানজনক। আমাদের রাষ্ট্রশক্তি, আমাদের যে রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, বিধি বিধান সব কিছুর উপরে রীতিমতো এই গত 17 মাস ধরে ক্রমাগত কুঠারাঘাত হয়েছে। আমরা একজন শাহাবুদ্দিন চুপ্পু কিংবা ধরুন শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগ কর্তৃক নিয়োজিত হয়েছে, সেই আওয়ামী লীগকে অপমান করতে গিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র এবং বাংলাদেশ রাষ্ট্রের যে রাষ্ট্রপতি তাকে অপমান করতে গিয়ে 18 কোটি মানুষকে অপমান করেছি। এবং এই 18 কোটি মানুষকে যারা সারা বিশ্বের অন্যান্য অংশ বিশ্বাস করতে চায়, মর্যাদা দিতে চায়, আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়, বাণিজ্য করতে চায়, তারা আশাহত হয়েছে এবং আমাদের সম্পর্কে তারা খুবই খারাপ ধারণা পোষণ করেছে। কাজেই যা কিছু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে এটা খুবই মন্দ কাজ হয়েছে, মন্দ উদাহরণ হয়েছে। এবং আমি ভেবে পাই না যে উনি একজন সম্মানিত মানুষ, উনি শিক্ষিত মানুষ, সারা বিশ্বের বিভিন্ন রাজদরবারে উনি নিয়মিত যান, প্রোটোকল সম্পর্কে খুব ভালোভাবে জানেন। তো ওনার দ্বারা আমাদের রাষ্ট্রের এত বড় ক্ষতি কেন হলো? যদি তিনি চাইতেন সে প্রথম দিনই তো রাষ্ট্রপতিকে বাদ দিয়ে দিতে পারতেন। আর তিনি যদি দেখলেন যে আমি যেভাবে চাচ্ছি রাষ্ট্রপতিকে বাদ দেওয়ার জন্য সেভাবে আমি পারছি না, রাষ্ট্রপতি আমার চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন, সেই ক্ষেত্রে দ্বন্দ্ব সংঘাত না করে রাষ্ট্রপতির অনুগত্য বা আনুগত্য করাটাই তার জন্য শোভনীয় ছিল। আমাদের যে রাষ্ট্রীয় কালচার, সেই রাষ্ট্রীয় কালচারে রাষ্ট্রের প্রধান ব্যক্তি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা হন বা প্রধানমন্ত্রী হন, তিনি রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করবেন, কাজ করবেন, দেশের বাইরে যাবেন, সেখান থেকে এসে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন, রাষ্ট্রীয় যে অনুষ্ঠানগুলো হবে সেখানে রাষ্ট্রপতি প্রধান ব্যক্তি। তো এই কাজগুলো গত 17 মাসে করা হয়নি। না করার ফলে কি হচ্ছে, রাষ্ট্রের যে ধারাবাহিকতা আছে সেই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। আপনি ধরুন দুর্নীতি দমন কমিশন, প্রধান বিচারপতির শপথ থেকে শুরু করে এমনকি এই যে উপদেষ্টা মণ্ডলীর শপথ, বা বিশ্বের বিভিন্ন দেশে যারা রাষ্ট্রদূত আসেন তারা বাংলাদেশে এসে তাদের যে পরিচয়পত্র এটি রাষ্ট্রপতির দরবারে পেশ করেন। আবার রাষ্ট্রপতি সেখানে তাদেরকে তার যে পিজিআর রয়েছে, প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট, পিজিআরের মাধ্যমে তারা তাকে গার্ড অব অনার দেয়, রাষ্ট্রদূতকে দেয়। সেটা আবার বিভিন্ন যাকে বলা হয় পত্রপত্রিকায় নিয়মিত খবরাখবর আসে এবং ওটা কাটিং করে ওই সংশ্লিষ্ট রাষ্ট্রদূত তাদের দেশে পাঠায়। কিন্তু এই গত 17 মাসে আমাদের কোনো পত্রপত্রিকাতে আমরা এই ধরনের কোনো নিউজ দেখিনি যে রাষ্ট্রপতিরা যারা রাষ্ট্রদূতরা যারা এসেছেন কিংবা এখান থেকে যারা গিয়েছেন তারা তো সবাই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। ওই আনুষ্ঠানিকতার খবরগুলো আমরা প্রচার করতে পারিনি। আর প্রচার করতে না পারার কারণে আমাদের সঙ্গে বহির্বিশ্বের অনেকগুলো রাষ্ট্রের সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেছে। অনেক রাষ্ট্র আমাদেরকে ভিসা দেওয়া বন্ধ করেছে, অনেক রাষ্ট্র আমাদের সম্পর্কে তাদের যে ক্রেডেনশিয়ালিটি ওটা তারা অবদমিত করে ফেলেছে। এবং এই পুরো কাজটাই তত্ত্বাবধায়ক সরকারের আমলে কোনোদিন হয়নি। এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে খুবই দুঃখজনকভাবে এই ঘটনাগুলো ঘটেছে। এবং এটা রাষ্ট্রপতি এই সময়টিতে এসে একটা গণতান্ত্রিক পরিবেশে এসে কালের কণ্ঠের মতো একটা পত্রিকাতে তিনি যে বলেছেন, এই জন্য তাকে ধন্যবাদ। আর কালের কণ্ঠ এটা সাহস করে এই সময়টাতে প্রকাশ করেছে, এটা আমি মনে করি সাংবাদিকতার একটা নতুন ডাইমেনশন তৈরি করলো। রাষ্ট্রপতিকে অন্ধকারে রেখে তার পক্ষে চিঠি গ্রহণ করা হয়েছে, চিঠির উত্তর দেওয়া হয়েছে। কাতারের সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠি তার কাছে আসেনি, তার কাছে তিনি সেটা জানতেনই না। পরবর্তীতে যখন কাতারের সরকারের পক্ষ থেকে পার্সোনালি তার সঙ্গে যোগাযোগ করা হয় তখন তিনি বলেন যে আমি তো ধরেন কোনো চিঠি পাইনি। এবং এটা ওনার কাছে যোগাযোগ করা হয় তখন যখন মন্ত্রণালয় অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় ওনাকে না জানিয়ে অন বিহাফ অফ রাষ্ট্রপতি এটা তারা উত্তর দিয়ে দেয় যে ব্যস্ততার কারণে বা অন্য কোনো কারণে তিনি যেতে পারছেন না। আপনি ধরুন যদি বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ নামে কোনো অপরাধ থাকে তাহলে এই যে রাষ্ট্রপতিকে অন্ধকারে রেখে তার পক্ষে
চিঠি গ্রহণ করা হয়েছে, চিঠির উত্তর দেওয়া হয়েছে এবং তার সাথে রীতিমতো ফ্রড করা হয়েছে, চিটিং করা হয়েছে। এটাকে আপনি 420 অর্থাৎ প্রতারণার ধারায় আপনি ওই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচার করতে পারেন, ইনক্লুডিং যারা পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তারা। এমনকি এটাকে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ বলতে পারেন। এটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অর্থাৎ কনস্পিরেসি হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে, এই বিষয়ে আপনি মামলা করতে পারেন এবং এই মামলাগুলো হয়ে যাবে টুডে অর টুমরো। এই কর্মকর্তা যারা করেছেন এই কাজগুলো, সরকারি কর্মকর্তা, তারা এর সঙ্গে যারা যারা জড়িত সবাইকে কিন্তু এটার জন্য জবাবদিহি করতে হবে। এর কারণ হলো জনাব শাহাবুদ্দিন চুপ্পু কোনো ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠান বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান, বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান। কাজে এটা বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, তারা সরকার গঠন করছে, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হচ্ছে, তার পছন্দের যারা লোকজন রয়েছেন তারা সংসদ সদস্য থেকে মন্ত্রী হচ্ছেন, প্রতিমন্ত্রী হচ্ছেন। এটি হলো একেবারে শরীয়তি জ্ঞান। আর মারফতি যে চিন্তা চেতনা, ধ্যান ধারণা, মানে গুপ্ত যে বিষয়, সেটা নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে এই দৃশ্যের বাইরে কি হতে পারে, সেক্ষেত্রে প্রথমে আসবে পার্লামেন্টটা কতটা কার্যকরী হবে। স্পষ্টতই যেভাবে সংস্কার করার কথা বলা হচ্ছে, যেভাবে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে, যেভাবে উচ্চ কক্ষ গঠনের কথা বলা হচ্ছে, তাতে করে বিএনপির একছত্র আধিপত্য থাকবে না। প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া, শেখ হাসিনা, তাদের যে ক্ষমতা ছিল তারেক রহমান সাহেবের তার 10 ভাগের 1 ভাগ ক্ষমতা থাকবেন না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুয়ের মধ্যে ক্ষমতার যে ভারসাম্য, সেই ভারসাম্যে দেখা যাচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি, রাষ্ট্রীয় বিষয়াদি রাষ্ট্রপতির কাছে চলে যাবে। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে একটা ইমেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে একটা ভাবসাব, সেটা কমে যাবে। দ্বিতীয়ত, পার্লামেন্টের 2টি কক্ষ, অর্থাৎ যেটা নিম্নকক্ষ, সেই নিম্নকক্ষে যথেষ্ট বিতর্ক হবে, ওয়াকআউট হবে, যা কিছু হবে, এবং সেখানে যেহেতু বিএনপির সংখ্যাগরিষ্ঠ, তারা চিৎকার চেঁচামেচি, টেবিল থাপ্পড়ানো থেকে শুরু করে আরো অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারবে এবং তাদের স্পিকার মাইক বন্ধ করতে পারবে। আর প্রতিপক্ষ যারা আছে তারা ওয়াকআউট করতে পারবে, জামাতে যারা লোকজন আছে, আর সীমিত সময়ের মধ্যে কথাবার্তা বলতে পারবে। কিন্তু সমস্যাটা হয়ে যাবে উচ্চকক্ষে। উচ্চকক্ষে যারা যাবেন তারা ওরকম দলবাজ লোক নয়। বিএনপি চেষ্টা করবে তাদের মতাদর্শের, পছন্দের জ্ঞানী গুণী শিক্ষিত যারা লোকজন রয়েছেন তাদেরকে হায়ার করার জন্য, অথবা নিজেদের দলের যে সকল ডেডিকেট রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, সম্মানিত মানুষ রয়েছে, যারা নির্বাচন করতে পারে না তাদেরকে। আবার অন্যদিকে জামাত নিজেদের দলের ভেতরে বাইরে সমাজের অনেককে তারা এই উচ্চকক্ষে ইনক্লুড করে ফেলবে এবং সেক্ষেত্রে জামাত এবং এনসিপির যারা উচ্চকক্ষে থাকবেন তাদের কাছে সরকারের যারা সদস্য থাকবেন, সরকার দলীয়, তারা সকালে বিকেলে নাস্তানাবুদ হবেন। ওখানকার পরিবেশটা অ্যাবসলিউটলি জামাতের নিয়ন্ত্রণে থাকবে। তারা সেখানে নিম্নকক্ষের অনিয়মতান্ত্রিক বিষয়গুলো তুলে ধরবে। তারা তাদের ইজমা, কিয়াস, কোরআন, হাদিস, শরিয়া আইন, বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা সেখানে আলোচনা করবে, ঠিক ভারতের উচ্চকক্ষের মতো বা ইংল্যান্ডের উচ্চকক্ষের মতো। যেমন দেখা গেলেন আপনি ভারতের যে উচ্চকক্ষ, সেখানে রাম জেঠ মালানি নামক একজন প্রখ্যাত আইনবিদ ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, যিনি একসময় ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকারের আইনমন্ত্রী ছিলেন। ভারতের তাকে বলা হয় সবচেয়ে বড় লয়ার। তো এই মানুষটি উচ্চকক্ষে গিয়ে যে ধরনের বক্তব্য দিতেন, কথাবার্তা বলতেন, নরেন্দ্র মোদীর ধুতি খোলা হয়ে যেত এবং তিনি সেখানে বলতেন যে আমি এই নরেন্দ্র মোদী ইজ এ ননসেন্স, স্টুপিড। একবার তার রাগ হয়ে তিনি বাস্টার্ড বলে ফেলেছিলেন যে আমি তার নির্বাচনের সময় টনকে টন, 1 টন মানে 27.5 মণ, টনকে টন টাকা আমি খরচ করেছি। আমি, তাকে বলা হয়
15 কোটি রুপি লয়ার, মানে যে কোনো একটা মামলা তিনি পরিচালনা করলে 15 কোটি টাকা নিতেন। তো ওয়ান অফ দ্য রিচেস্ট লয়ার অ্যারাউন্ড দ্য ইন্ডিয়া সাবকন্টিনেন্ট। তো এই ফলে কি হলো যে এই উচ্চ কক্ষ কিন্তু মানে নিম্নকক্ষের চেয়ে উচ্চ কক্ষের যে প্রসারণটা ভারতে ওই সময়টাতে বেশি হয়েছিল। এবারও নিম্নকক্ষের চাইতে বাংলাদেশে উচ্চ কক্ষে জামাতের যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের বাগ্মিতা, তাদের কথাবার্তার ধরন, তাদের যে যুক্তি উপস্থাপন, এবং তারা এমন একটা জায়গাতে আলোচনাটা নিয়ে যাবে যে আলোচনাতে বিএনপির যারা লোকজন রয়েছে তাদের কোনো প্রস্তুতি থাকবে না। আর যে বিষয়গুলো জামাত টার্গেট করে আলোচনা করবে সেই বিষয়গুলো বিএনপি আন্দাজই করতে পারবে না। আবার বিএনপি পরবর্তীতে যে বিষয়গুলো আলোচনা করবে ওই বিষয়গুলো আবার জনগণ শুনবে না। এই কারণ হলো আমাদের দেশের মানুষ একটু ধর্ম শুনতে চায়, কিচ্ছা কাহিনী শুনতে চায়, ইতিহাসের গল্প শুনতে চায়। এই কাজগুলো করার জন্য জামাতের যারা নেতাকর্মী তারা অভ্যস্ত। তারা একটা অডিয়েন্সকে 2 ঘন্টা 3 ঘন্টা তারা ব্যস্ত রাখতে পারে মিষ্টি মিষ্টি কথা বলে। আপনি সাইদির একটা ওয়াজি যদি এখনো বাজিয়ে দেন, মানুষ রাস্তায় দাঁড়িয়ে 2-3 ঘন্টা বসে বসে শুনবে। গুলিস্তানে বাজায় দেখেন, বসুন্ধরা মার্কেটে বাজিয়ে দেখেন, সব দোকানপাট বন্ধ করে মানুষ সাইদের ওয়াজ শুনবে। আপনি এখন মির্জা ফখরুল সাহেবের ভাষণ রাস্তায় ছাপিয়ে দেন, চালিয়ে দেন, বিএনপির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ বক্তব্যের দিক থেকে, তো তার বক্তব্য ছাড়েন, দেখবেন 2 জন লোকও দাঁড়িয়ে শুনবেন না। তো বুঝেন উচ্চ কক্ষে সে কি অবস্থা হবে। এই মারুফতিতে যেটা হচ্ছে যে আগামীতে রাজনীতিতে উচ্চ কক্ষ যেটা গঠিত হচ্ছে সেটা জামাতের দখলে থাকবে এবং এটা সরকারকে রীতিমতো বিব্রত করে ফেলবে। থার্ড যেটা আছে যে নির্বাচন যেটা হয়ে গেল এটা কতদিন টিকবে। সরকার যদি ভালো কাজ করে, তারা ক্রমশই ভালো কাজ করে টিকে যায়, যেটা সম্ভাবনা খুব অল্প, ভীষণ রকম অল্প। এত অল্প আমি এখন এটা বলতে চাচ্ছি না, শুধু আজকের এই ভিডিওতে এটাই বললাম যে সরকার ভালো করলে সরকার 5 বছর পূর্ণ মেয়াদে যেতে পারবে, কিন্তু যেটা সম্ভাবনা খুবই খুবই অল্প। আর যদি ভালো না করে তাহলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং যে কোনো সময় মধ্যবর্তী নির্বাচন হতে পারে, যে কোনো সময় সরকারের পতন হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। তো সেটা কি কারণে হবে, কেন হবে, এটা সময় হলে আপনারা দেখতে পাবেন। আমি শুধুমাত্র ইন্ডিকেশনগুলো দিলাম। তো সেক্ষেত্রে কি ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে। এখানে যদি সরকার সফল হয় তবুও রাজনীতিতে আওয়ামী লীগ অনিবার্য। সরকারের এই সফলতার বিরুদ্ধে আরো সফল কিছু করার জন্য, জনমত গঠন করার জন্য জামাত তখন আওয়ামী লীগের দিকে ঝুঁকে যাবে। আবার যদি সরকার ব্যর্থ হয়ে যায়, ব্যর্থ হওয়ার পরে পুরো পথ ঘাট মাঠ চারিদিকে শুধু জামাত জামাত জামাত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামী আইন চাই, তারপরে আল্লাহর আইন চাই, এরকম ইনসাফ ইনসাফ, ইনকিলাব ইনকিলাব, এগুলোতে ভরে যাবে যদি সরকার ব্যর্থ হয়ে যায়। আর সেক্ষেত্রে যদি আওয়ামী লীগের মানে বিএনপির পতন হয় তাহলে জামাত ক্ষমতায় চলে আসবে।